ওয়েলকাম টু বিকাশ আইকিউ বাংলা। তোমাদের সামনে আজকে উপস্থিত করা হলো উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার ফিলোসফির প্রথম অধ্যায় বুদ্ধিবাদী মতবাদ এবং অভিজ্ঞতাবাদী মতবাদ। প্রত্যেকটা এমসিকিউ খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু আলোচনা করা হবে, ধরে ধরে কিন্তু আলোচনা করা হবে। ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাসটাকেও স্কিপ করো না। আগে একটা কথা মাথায় রাখবে, এমসিকিউ এই সেমিস্টারটা অর্থাৎ থার্ড সেমিস্টারে এমসিকিউ তুমি যদি 10,000 মুখস্থ করে যাও, আমি 10,000 ছেড়ে দিলাম, যদি তুমি এমসিকিউ 200টা মুখস্থ করে যাও আর যদি বলো যে 200টা এমসিকিউ মুখস্থ করেছি, আমি দ্রব্য থেকে আমি পেয়ে যাব 4টা কোশ্চেন, যেহেতু এখানে 4 নাম্বার আছে, তাই না? এখানে 4 নাম্বার আছে, অর্থাৎ দ্রব্য থেকে 4 নাম্বার পাবে। তো এবার তুমি যদি দ্রব্য থেকে 4টে কোশ্চেনের জন্য তুমি 200 বা 500 কোশ্চেন মুখস্থ করলে, আর তুমি বলে দিবে যে এই 400 কোশ্চেন পড়েছি, তো তার মানে এর মধ্য থেকে আসবে, এই বলাটা ভুল। বিশেষ করে এমসিকিউ টাইপ কতটা জটিলতা তোমাকে একটুখানি করিয়ে বলি। দেখো, বিশেষ করে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, ফিলোসফির ক্ষেত্রে বিশেষ করে কনসেপ্ট ক্লিয়ার না থাকে, কারণ এই যে তোমাদের যে সিলেবাসটা আছে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শন, এই দুটোই অধ্যায়, তো দুটোই পার্ট, এক কথায় বলতে দুটো পার্ট, ঠিক আছে? পাশ্চাত্য দর্শন, ভারতীয় দর্শন। আমরা যখন গ্র্যাজুয়েশনে করেছিলাম, গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েশনের সেকেন্ড সেমিস্টারে কিন্তু এই চ্যাপ্টারটা পাশ্চাত্য দর্শন আর ভারতীয় দর্শন আমরা পড়েছিলাম তখন। আর আজকে সেই গ্র্যাজুয়েশনের সিলেবাস তোমাদের হাতে ধরিয়ে দিয়েছে ক্লাস 12 এসে। তাহলে কতটা জটিল করেছে বুঝতে পেরেছো? তো ওই কথাই কোনো লাভ, কান দিয়ে কোনো লাভ নেই। খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু সহজ সরলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কথাগুলো ভালো করে মনোযোগ সহকারে, মতবাদ এখানে বলছে, ধরে রাখো বলছি না, এই কলকাতা কোনটাতে যাবি, আচ্ছা তুমি বলছো তো, আচ্ছা ওই বোলপুর হয়ে যাবে, ঠিক আছে, বোলপুর হয়ে যাবে। না তুমি বলছো যে ওটা দিয়ে ওই কি বলে জানো, কি বলে ওই জায়গাগুলোর নাম, বর্ধমান হয়ে যাবে, কেউ বলছে এদিক দিয়ে যাবে, কেউ বলছে এই যে বিভিন্ন রকমের মত পোষণ করছে না। আমি তখন বললাম এই ওটাতে কেন যাবি, ওটাতে শর্টকাট রাস্তা আছে, ওটাতে কেন যাবি, ওটাতে গেলে একটুখানি ঘোরাফেরা হবে, একটুখানি এটা ওটা জিনিসগুলো দেখতে পাবো, তাই না? এই যে একটা মতবাদ পোষণ করছে, ঠিক এই ক্ষেত্রেও কিন্তু এই যে দার্শনিকগণ আছে, এই দার্শনিকদের মতবাদগুলো কিন্তু আমরা আজকে এখানে শিখতে চলেছি। জাস্ট কি বলেছেন, কে কি বলেছেন, সেটা এইটুকুই মনে রাখতে হবে, আর বেশি কিছু নেই। কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে যাবে, তোমার 400 কোশ্চেন মুখস্থ করা দরকার নেই। 400 কোশ্চেন মুখস্থ করা দরকার নেই। যখন তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে, 400 কোশ্চেন তোমার সলভ করার ক্ষমতা তোমার ভিতরে থাকবে। 400 কোশ্চেন তোমার ভিতরে একটা ক্ষমতা থাকবে সলভ করার। অবশ্যই কিন্তু কনসেপ্ট আগে ক্লিয়ার করতে হবে। আর হ্যাঁ, এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো, এমসিকিউ টাইপের বইগুলো অবশ্যই ফলো কি করবে, বাদ দিবে, একদম ফলো করবে না। এমসিকিউ টাইপের কোশ্চেন কখনোই এমসিকিউ মুখস্থ করে, বা তুমি চ্যালেঞ্জার কিনে নিয়েছো একটা 20 টাকা 50 টাকা দিয়ে, আর হ্যাঁ চ্যালেঞ্জার নিয়ে চলে যাব, তুমি বিশ্বাস করবে না ভাই। দ্রব্য থেকে কথার কথা বলছি, 6 জন আছে তোমাদের সিলেবাসে। কয়জন আছে বলো? 6 জনের মতবাদ, এটাই হচ্ছে সিলেবাস তোমাদের, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের সিলেবাস, আমি যেটা দেখেছি আর কি। WBCHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের যে সিলেবাস, নতুন যে সিলেবাস, সেই নতুন সিলেবাসে তোমাদের এই 6 জনের মতবাদ তোমাদেরকে পড়তে হবে শুধুমাত্র দ্রব্যের মধ্যে, ঠিক আছে? কিন্তু অ্যারিস্টটল, এই দেখো অ্যারিস্টটলের মত কিন্তু এখানে সিলেবাসের মধ্যে ইনক্লুড করা হয়নি। এক্সট্রাভাবে তুমি পড়তে পারো, নো প্রবলেম, ঠিক আছে? যেমন লৌকিক, অলৌকিক, এটাও কিন্তু টেক্সট বুকের মধ্যে অ্যাড আছে, এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নয়। শুধুমাত্র এই 6 জনের মতবাদকে তোমাকে পড়তে হবে, যেখানে তুমি পেয়ে যাবে 4 নাম্বার। এখান থেকে থাকবে 2 নাম্বার, এখান থেকে থাকবে 2 নাম্বার। আশা করি বোঝাতে পেরেছি। এবার দেখো, অলরেডি কিন্তু আমরা এই বিষয়ে অর্থাৎ দার্শনিক দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ আমরা কিন্তু ক্লাস প্রোভাইড করে দিয়েছি। অবশ্যই দেখো, প্রত্যেকটা ক্লাস কিন্তু নতুন ধারাতে স্টার্ট হচ্ছে, প্রত্যেকটা ক্লাসে কিন্তু নতুন স্ট্রাকচার স্টার্ট হচ্ছে। তো অবশ্যই বলবো, এই ক্লাসটা কমপ্লিট করার পরেই অবশ্যই কিন্তু সেই ক্লাসগুলো করে নিতে হবে। খাতা কলম নিয়ে বসবে, ধরে কিন্তু খুঁটিয়ে কিন্তু তোমাদের এমসিকিউ বলে দিয়েছি, কোনখান থেকে এমসিকিউ তৈরি হবে এবং কি কোশ্চেনটা করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে খুঁটিয়ে বলেছি। আজকেও কিন্তু আমরা এটা পাঠ করব, যেটা হবে কি, দার্শনিক লক এর মতবাদ। দার্শনিক লক আর বার্কলে এবং হিউম, এই 3টা রয়েছে। আজকের আমরা ক্লাসের মধ্যে চেষ্টা করছি যে কতটা পারা যায়। খুব স্বল্প সময়ের মধ্যে, বেশি কিছু আলোচনা করব না, পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করেছি, ঠিক আছে? দেখো, শুধু পয়েন্ট টু পয়েন্ট, যেখানে ইম্পর্টেন্ট আমার খুব মনে হয়েছে, সেখানে একদম 3টা 4টা স্টার 5টা স্টার হাইলাইট করে দিয়েছি, বুঝতে পেরেছো? এই জাস্ট এই যে দেখো কয়েকটা পয়েন্ট আছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে এখান থেকে, এই যে শুরু হলো এখান থেকে শুরু হলো এই পর্যন্ত, এই পর্যন্ত, বাস এই কোটা পয়েন্ট আছে, তাই না? একটু আরামে পড়তে পারবে, একটু মন দিয়ে ক্লাসটা করলেই হয়ে যাবে। এই দেখো, বার্কলের মতবাদ এই পর্যন্ত, বাস এইখান থেকে এই যে হাই ইম্পর্টেন্ট করেছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলোর মধ্যে তুমি বলো, এই ইম্পর্টেন্টগুলো এত খুঁটিয়ে পড়ে আর কি
লার্ন করে তোমাদের জন্য পিডিএফটা তৈরি করেছি, আর এখান থেকে তুমি কোশ্চেন পাবে না 100 কেন 200% গ্যারান্টি, তুমি লিখে নাও কমন পাবে এখান থেকে 200% গ্যারান্টি। সামনের দিকে চলো, এই যে দেখো, সরি কোথায় গেল জানো, এই যে দেখো হিউমের মতে বেশি কিছু নাই, হিউম কিন্তু স্বল্প সময়ের মধ্যেই কিন্তু কমপ্লিট করার চেষ্টা করেছেন। দেখো মাত্র কয়েকটা পয়েন্ট, এই পয়েন্টগুলো বোঝার জন্য কিন্তু অবশ্যই এই ক্লাসটা লাগবে, এমনি বুঝতে পারবে না আবার, ঠিক আছে? অবশ্যই কিন্তু আমি শর্টকাটভাবেই লিখেছি যাতে তোমাদের সময়টা বাঁচে। আজকে যেটা বিষয় হবে বা আজকের এখনকার বর্তমান যেটা ক্লাস হবে সেটা হচ্ছে আমাদের এই দাদু দার্শনিক লক, এই দাদুকে নিয়ে আজকে আমরা পড়বো, ঠিক আছে? তার আগে আরেকটা কোশ্চেন করি, দেখি তো কে কেমন পড়েছো। যদি যারা আগের ক্লাসগুলো করেছো, যারা আগের ক্লাস পড়েছো বা যারা কিছু পড়েছো দ্রব্য সম্পর্কে, একটুখানি তোমাদেরকে বলবো যে বলো তো দ্রব্যের স্বরূপ ব্যাখ্যা করতে গিয়ে দেকার্ত, এক কথায় বলতে দেকার্তকে কি বলা হয়? অপশন হচ্ছে কি দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, আর অপশন 3 হবে বহুত্ববাদ। বলো তো কোনটা? অপর দিক দিয়ে আবার বলবো যে স্পেনোজাকে কি বলা হয়? দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বহুত্ববাদ। লাইবনিজকে কি বলা হয়? দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বহুত্ববাদ। এই যে কথাগুলো বললাম, নিশ্চিত একটা কমন পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি কিন্তু আরেকটা তোমাদেরকে ইঙ্গিত দিচ্ছি আর কি, দেখো অবশ্যই তোমাদেরকে এই সিলেবাস একটুখানি বলতে হবে, কেমন করে সিলেবাস পরীক্ষা দেবে দেখো কেমন করে দিবে। এখানে ধরে রাখো বলবে যে নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে বা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বুদ্ধিবাদী মতবাদকে নন বলে দেবে, বা নয় এরকম বলে দিবে, ঠিক আছে? শেষে কি দিবে? এর নাম দিবে, ইনার নাম দিবে, শেষে কি দিবে? এই নামটা দিয়ে দিল অথবা এর নামটা দিয়ে দিল, তখন আনসার কি হবে তোমার? এটা হয়ে যাবে, কারণ নন তো বলেছে না। এই যে তোমাদের ওই জন্যভাবে একটু 1 বাই 1 করে ভাগ করে দিয়েছি, একদম মানে এক তো বলতে গেলে একদম তোমার সহজ হবে মুখস্থ রাখার জন্য। এবার উল্টো দিক দিয়ে দিতে পারে আর কি, যে অভিজ্ঞতাবাদী নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বা দার্শনিকদের মধ্যে, ও মাই গড, অভিজ্ঞতাবাদী মতবাদ কে নন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বা নিম্নলিখিত অভিজ্ঞতাবাদী মতবাদ কে নন বা কে আছেন, এই মতন করে বলে দেবে। সেই জন্য কিন্তু নামগুলো অবশ্যই মনে রাখতে হবে। চলো তাহলে আমরা এখন আমাদের আঙ্কেল দার্শনিক লককে আজকে আমরা পড়বো। চলো, দার্শনিক লক বলছেন যে তিনি বলেন আমরা সমস্ত জ্ঞান অভিজ্ঞতার মাধ্যমে লাভ করি। ভালো করে বুঝবে। তাহলে তিনার মতে কি? তিনার মতে অভিজ্ঞতার মাধ্যমে তিনি সমস্ত জ্ঞান তিনি বলছেন, ঠিক আছে? আমাদের কোনো মতবাদ লাগবে না, এই তুমি এটা বললে কেন, ওই দার্শনিক এটা বললো কেন, ওই ওটা বললো কেন, ওগুলো দরকার নেই, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। আমাদের যেহেতু পড়তে হবে, আমাদের যেহেতু পরীক্ষায় গিয়ে বসতে হবে, যেরকমভাবে যে মত পোষণ করেছেন সেরূপভাবে কিন্তু আমাদের মতগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, তাই না? দেখো অভিজ্ঞতা কিন্তু 2 প্রকার, সারলে আমরা যে সমস্ত জ্ঞান কিন্তু অভিজ্ঞতার মাধ্যমে আমরা লাভ করি। এই অভিজ্ঞতা 2 প্রকার, একটা হচ্ছে কি বাহ্য প্রত্যক্ষ, আর একটা হচ্ছে কি অন্তঃপ্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষ কি? যেটাকে বাহ্য মানে কি বলো? যেটাকে একটু লুকিয়ে থাকে, রূপ, রস, গন্ধ, এই যে এখানে দেওয়া আছে ক বলে, এখানে অলরেডি আছে, এই যে ক নাম্বার আছে, তাই না? ক, এই যে বাহ্য প্রত্যক্ষ আর অন্তঃপ্রত্যক্ষ। তাহলে এখান থেকে একটা এমসিকিউ হয়ে গেল, ঠিক আছে? এখান থেকে একটা এমসিকিউ হয়ে গেল আমাদের। তাহলে উনি কি বলেন? যে সমস্ত জ্ঞানগুলো অভিজ্ঞতার মাধ্যমে লাভ করি, ভালো করে বুঝবে। আরেকটা কোশ্চেন হয়ে গেল এখান থেকে, তাহলে এখান থেকে 2টো হয়ে গেল। এবার কি সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ আর একটা হচ্ছে অন্তঃপ্রত্যক্ষ। বাহ্য প্রত্যক্ষের উদাহরণ দেখে নিতে হবে। এখান থেকে আরেকটা কোশ্চেন বের গেল। এই মতন করে এমসিকিউ টাইপ বিশ্বাস করবে না, এমসিকিউ টাইপের কোশ্চেন এত পরিমাণে হবে যা তোমার বলের শেষ নাই। এক্সাম্পল যদি তোমাকে আমি বলি, আমি যখন বাংলা তোমাদের ক্লাস দিয়েছি, তোমরা দেখবে আদরিণী থেকে শুধুমাত্র, ঠিক আছে? এখনও কমপ্লিট করতে পারিনি, আদরিণী রিসেন্টলি তোমাদের ক্লাস দেবো, ঠিক আছে? প্রথম অধ্যায় থেকে যে তোমাদের দিয়েছি, প্রথম অনুচ্ছেদ বা পরিচ্ছেদ আছে আর কি, এক কথা ইংলিশে বললে পার্ট, প্রথম পার্ট, টোটাল 7টা পার্ট আছে, তাই না? 1 থেকে 7টা পার্ট আছে। আদরিণী গল্প থেকে প্রথম পার্ট থেকে বিশ্বাস করবে না, প্রায় 150টা মতন কোশ্চেন তৈরি হয়েছে, 150+ কোশ্চেন তৈরি হচ্ছে। প্রথম পরিচ্ছেদটাকে এত পরিমাণে খুঁটিয়ে তোমাদেরকে পড়িয়েছি, এই মতন করে খুঁটিয়ে পড়িয়েছি। একটা তোমরা দেখেছো, যারা সাকসেস হয়েছে, যারা এইচএসে সাকসেস হচ্ছে, ওদের একবার পেপারে যে আর্টিকেল দেয় না, একবার পেপারে ওদের হিস্ট্রিটা, ওরা পড়াশোনা কীভাবে পড়েছে, ওরা একটুখানি এটা বুঝে দেখবে বা শুনে দেখবে, তো কি বলছে আর কি, ওরা একটাই কথা বলবে যে লাইন ধরে খুঁটিয়ে পড়েছি। ঠিক সেরূপভাবে কিন্তু আমি তোমাদেরকে কিন্তু এরকম তৈরি করার চেষ্টা করছি, এই মতন করে লাইন ধরে খুঁটিয়ে বই দাগ দিয়ে একদম, এবং শতবার রিভিশন করতে হবে। এই পদ্ধতি আমি পড়ানোর চেষ্টা করছি তোমাদেরকে, বুঝতে পেরেছো?
এবার চলো তাহলে কি, এবার এমসিকিউ টু এমসিকিউ তো এই মানে কি বলবো 1 by 1 তো হতেই থাকবে, মানে কোশ্চেন তো তৈরি হতেই থাকবে, আমাদেরকে মূল বিষয়গুলো একটুখানি জানতে হবে। তাহলে বাহ্য প্রত্যক্ষ কি, যেমন করে রূপ, রস, গন্ধ ইত্যাদি বিভিন্ন গুণের সংবেদন ধারণ করে। কি বললাম, সংবেদন বা ধারণা করে। তাহলে কি হচ্ছে, রূপ রস, যেমন করে কি গন্ধ, গন্ধ কি আমরা দেখতে পাই, যেমন করে ধরে রাখো রূপ রস, রূপ বা রস, রসের কথা বলো, ঠিক আছে। যেমন করে দেখো এই যে এই বাহ্য প্রত্যক্ষগুলো আছে, যেগুলো বাহ্যিকভাবে আমরা প্রত্যক্ষ করি, প্রত্যক্ষ মানে দেখা, বাহ্যিকভাবে সেগুলোর উদাহরণ হচ্ছে এটা। এবং ক্ষয়ের ক্ষেত্রে যদি দেখা যায় বিভিন্ন মানসিক অবস্থা, যেমন দুঃখ, কষ্ট, ভয় প্রবৃত্তি ধারণা হয়। দুঃখ, কষ্ট, প্রবৃত্তি এই সমস্ত কিন্তু আমরা কি অন্তঃপ্রত্যক্ষ, যেগুলো কি অন্তরের মধ্যে থাকছে, তাই তো, অন্তঃপ্রত্যক্ষ। এই পর্যন্ত ডান। এরপরে চলে আসবো গুণের আধার বা আশ্রয় হলো দ্রব্য, এই দ্রব্য জ্ঞাত অজ্ঞাত। এইবার দেখো এখান থেকে একটুখানি ইম্পর্টেন্ট আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বোঝার বিষয় আছে। দেখো যেমন করে ইতিপূর্বে আমরা দেখলাম যে অন্তঃপ্রত্যক্ষের ক্ষেত্রে বিশেষ করে সুখ, দুঃখ, ভয় প্রকৃতি এগুলো আর কি দেখলাম, ঠিক আছে। তিনি তখন বলছেন যে দেখো যে বাহ্য প্রত্যক্ষে অথবা মানে আর কি অথবা অন্তঃপ্রত্যক্ষের গুণ যে অতিরিক্ত কোনো কিছুকে আমরা প্রত্যক্ষ করতে পারি না, ঠিক আছে। গুণের অতিরিক্ত কি আমরা এইগুলো জিনিস ছাড়া কোনো কিছু অতিরিক্ত আমরা বিশ্বাস করতে পারি না আর প্রত্যক্ষ করতে পারি না। কিন্তু গুণগুলো যেহেতু শূন্য আকারে ভাসতে পারে না, ঠিক আছে। এই যে ধরে রাখো এই যে একটা গুণ, সুখ, দুঃখ, রস, গন্ধ, এই যে আছে একটা দ্রব্য, দ্রব্য মানে কি বস্তু সাধারণতভাবে আমরা যেটা জানি, ঠিক আছে। এই বস্তুগুলো কিন্তু শূন্য আকারে ভেসে থাকতে পারে না, ঠিক আছে। এক্সাম্পল, এটা দ্রব্য, তাই তো, এটা প্যানটা কি দ্রব্য। এই দ্রব্যটা কি এই মতন থাকতে পারে, এই দেখো পড়ে যাচ্ছে, এই যে দেখো থাকতে পারে কি না, পড়ে যাচ্ছে। এই যে দ্রব্যটা পড়ে যাচ্ছে, ইনি এটাই কথা বলছেন যে এই দ্রব্যগুলো যে আমরা যে বাহ্য প্রত্যক্ষ এবং অন্তঃপ্রত্যক্ষকে দ্রব্য দুই ভাগে ভাগ করেছেন, এই যে উদাহরণগুলো দিল, এগুলা কিন্তু নিজস্ব একটা শূন্য মানে শূন্য গর্ভে কিন্তু ভাসতে পারে না বা শূন্য স্থানে কিন্তু থাকতে পারে না। অবশ্যই কিন্তু কোনো না কোনো একটার গুণের আশ্রয় আছে, মানে একটা কি সাহারা আছে, একটা কি প্লেস আছে যেখানে সে স্থায়ীভাবে আছে, যেখানে সে কি একটা সাপোর্ট পাচ্ছে থাকার, তাই না। দ্রব্যের কল্পনা করতেই হয়, দ্রব্যের কল্পনা করতেই হয়, এগুলো কল্পনার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। লকের মতে এখান চলে আসবে গুণের আধার বা আশ্রয় হলো দ্রব্য, মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে লক, এই চাচা আমাদের আঙ্কেল কি বলেছেন, দার্শনিক লক বলেছেন কি গুণের আধার বা আশ্রয় হলো দ্রব্য। তাহলে লকের মতে দ্রব্য কি গুণের আধার বা আশ্রয় হলো দ্রব্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দ্রব্য জ্ঞাত আর অজ্ঞাত, খুব ইম্পর্টেন্ট এই দুটো কথা অলসো, ঠিক আছে, জ্ঞাত আর অজ্ঞাত। এরপরে চলে আসবো আমরা, অর্থাৎ জ্ঞাত অজ্ঞাত বলতে কি, অর্থাৎ দ্রব্যকে জানা যায় না এবং জানা যেতে পারে না, ঠিক আছে। আসল যে দ্রব্যটা কি সেটা বিষয়ে আমরা প্রত্যক্ষই করতে পারছি না, জাস্ট কিন্তু আঙ্কেল শুধুমাত্র কি করেছেন, দার্শনিক লোক কি করেছেন, দাদু আমাদের করেছেন কি বাহ্যিকভাবে এবং অন্তর্প্রত্যক্ষের মাধ্যমে কিন্তু যেগুলো বলেছেন যে এই যে বিষয়গুলো আছে রূপ, রস, গন্ধ এবং সুখ, দুঃখ, এগুলো কিন্তু সাধারণত আমরা দেখতে পাই শুধুমাত্র। তাহলে দেখো মূল কথা হচ্ছে কি, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এটা যে সমস্ত জ্ঞান কিন্তু অজ্ঞাতার মাধ্যমে কিন্তু লাভ করেন, এই অভিজ্ঞতার মাধ্যমে লাভ করেন। এই অভিজ্ঞতা কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে বাহ্য প্রত্যক্ষ, একটা হচ্ছে অন্তর্প্রত্যক্ষ। এই উদাহরণগুলো দেখে নিবে, এক নম্বর মোস্ট ইম্পর্টেন্ট এইটা, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা, ঠিক আছে। এবার চলে আসবো গুণ হলো জ্ঞাত, গুণের অজ্ঞাত আধার, ওকে, মুখ্য গুণ ও গৌণ গুণ। এবার চলে আসবে পয়েন্ট টু পয়েন্ট ভাবে আলোচনা হচ্ছে, দেখো এটা আলাদা থাকছে এখন, একটু দাঁড়াও, এটা নিয়ে আলোচনা করো আগে। দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। যেমন কি দেখো দার্শনিক লক বলেন যে কোনো বিশিষ্ট সমাবেশে একাধিক গুণকে একত্রে থাকতে হলে তাদের কোনো আনুষ্ঠানিক আশ্রয় করতে হবে। এই আনুষ্ঠানিক আশ্রয় হলো দ্রব্য। আনুষ্ঠানিক আশ্রয়টা লিখতে ভুলে গেলাম, এটা একটুখানি তোমরা লিখে নিও তো তোমাদের খাতাতে। একটা আনুষ্ঠানিক অর্থ মানে হ্যাঁ অধিষ্ঠানই হলো দ্রব্য, অধিষ্ঠান শব্দটা একটু লিখে নিবে, আনুষ্ঠান অধিষ্ঠান, ঠিক আছে। অধিষ্ঠান শব্দটা দেখো যেরূপভাবে যে কথা বলেছেন শুধুমাত্র তাকে আমরা টিক করবো, ওখানে তো লিখতে হচ্ছে না থার্ড সেমিস্টার, তাই না।
তাহলে আবার বলছি, দেখো আবার বলছি কি, দার্শনিক লক বলেন যে কোনো বিশিষ্ট সমাবেশে একত্রিত গুণকে মানে একত্রে যদি গুণগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, দ্রব্যের যেগুলো রয়েছে, একত্রে থাকতে হলে তাদের কোনো একটা অধিষ্ঠানের আশ্রয় করতে হবে, মানে কোনো একটা সাপোর্ট থাকতে হবে, সেই অধিষ্ঠানটাই হচ্ছে বা সেই সাপোর্টটাই হচ্ছে দ্রব্য, এটাই কথা বলছেন, ঠিক আছে। এরপরে চলে এসো, তাই লকের মতে দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই লাইনটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো ভালো করে মনে রাখবে। দ্রব্য হলো জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, এই মতন দেখবে, দ্রব্য হলো জ্ঞাত গুণের আধার। কে বলেছেন? চারটা অপশন দিয়ে দিল, বুঝতে পারলে, চারটা অপশন দিয়ে দিল, বলো কি হবে। এই মতন করে অপশন দিয়ে দিল, দার্শনিক লক দিল, ঠিক আছে, স্পেনোজা দিল, লাইবনিজ দিল, ঠিক আছে, দেকার্ত দিল, এই মতন করে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কাকে ঠিক করবো? দার্শনিক লককে। আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসবো, এই গুণগত দিক দিয়ে কিন্তু দার্শনিক লক আমাদের দাদু আবার গুণকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে মুখ্য গুণ আর একটা হচ্ছে গৌণ গুণ, ঠিক আছে। এই যে মুখ্য গুণ আর গৌণ গুণ, এখানে কিন্তু আমি লিখিনি স্পষ্টভাবে, এখানে কিন্তু আরেকটা কথা বলতে গেলে যে গুণকে দুই ভাগে ভাগ করেছেন, এখানে একটা লিখে নিতে পারো, ঠিক আছে, গুণকে দুই ভাগে ভাগ করেছেন, একটা হচ্ছে মুখ্য গুণ, একটা হচ্ছে গৌণ গুণ। মুখ্য গুণের দেখো, গৌণ গুণের সংজ্ঞাও তোমাদের দিয়েছি। দেখো, মুখ্য যে কোনো দ্রব্যে যে দ্রব্যে মানে মুখ্য গুণ, দ্রব্যে যে কোনো গুণগুলিকে বর্তমান থাকে তাকে মুখ্য গুণ বলে। বস্তুগত, ভেরি ইম্পর্টেন্ট, সবচেয়ে এই কথাটা ইম্পর্টেন্ট, এই বস্তুগত আর একটা হচ্ছে মনোগত, ঠিক আছে, বস্তুগত মনোগত দুটো শব্দকে ভালো করে রাখবে। কেমন করে দেখো, মুখ্য গুণগুলিকে সাধারণতভাবে যেটা দেখতে পাওয়া যায় যে উভয়ের ক্ষেত্রে, অর্থাৎ মুখ্য গুণগুলি বস্তুগুণ হয়ে থাকে, কেননা এগুলি প্রকৃতই বস্তুতে থাকে, বুঝতে পেরেছো? মুখ্য গুণগুলি কি থাকে, এগুলো প্রকৃতপক্ষে কিন্তু বস্তুর মধ্যে থাকে, সেগুলোতে কিন্তু আমরা বস্তুগত আমরা এটাকে বলবো, ঠিক আছে। এরপরে গৌণ গুণগুলি, যে গুণগুলি প্রকৃতপক্ষে বস্তুতে বর্তমান থাকে না, অথচ ব্যক্তির মন বস্তুতে আরোপ করে, সেগুলোকে গৌণ গুণ বলে। ব্যক্তির মনে ধারণ করে, এক কথায় বলতে গেলে, ঠিক আছে, তাকে কি বলবো? মনোগত বলে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মনোগত বলে, কেননা এগুলি ব্যক্তির মনে বর্তমান থাকে, বস্তুতে থাকে না, এইগুলো, বুঝতে পেরেছো? যেমন করে কি, রূপ, রস, গন্ধ, স্বাদ, স্পর্শ প্রভৃতি গুণগুলো হলো গৌণ গুণের উদাহরণ। আশা করি বুঝতে পেরেছো। তাহলে গৌণ গুণের উদাহরণ আমরা দেখলাম এবং মুখ্য গুণের উদাহরণ আমরা দেখলাম, জানতে পারলাম যে এটা হচ্ছে গৌণ গুণ আর একটা হচ্ছে, যদি আর কি বুঝতে সমস্যা হয় আবার তাহলে স্কিপ করো, ঠিক আছে, একটুখানি পিছন দিকে করো, আবার ভিডিওটা চালু করো, ঠিক আছে। বারবার একই কথা বললে তোমাদের হয়তো যারা এক্সেলেন্ট স্টুডেন্ট তাদের ক্ষেত্রে একটা বিরক্তির বোধ লাগতে পারে, বারবার একটা কথা আর বলছি না। হ্যাঁ, আরেকটা আপডেট তোমাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। দেখো, আশার প্রদীপ, তোমরা জানো আমাদের আশার প্রদীপ নাম ছিল আগে, বুঝতে পেরেছো? রিসেন্ট আমাদের চেঞ্জ করে হয়েছে, বিকাশ আইকিউ নাম রাখা হয়েছে, বিকাশ আইকিউ ইনস্টিটিউট, যেখানে বিকাশ আইকিউ বাংলা বলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাংলা ল্যাঙ্গুয়েজে, এবং বিকাশ আইকিউ আইএস এটা হচ্ছে হিন্দি চ্যানেল, ঠিক আছে। তোমরা অবশ্যই কিন্তু দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। এখানে তোমাদের WBCS থেকে শুরু করে, এখানেও WBCS থাকবে বাংলাতে, বাংলা ল্যাঙ্গুয়েজ থাকবে, এক কথায় বলতে গেলে এটা বাংলা ল্যাঙ্গুয়েজ। সমস্ত উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে একদম চাকরি পর্যন্ত সমস্ত কিছু বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এই চ্যানেলে পাবে, এবং হিন্দি চ্যানেলে কিন্তু সমস্ত কিছু UPSC, IAS, IPS এর প্রিপারেশন কিন্তু আমরা এই বিকাশ আইকিউ IAS এর মধ্যে তোমরা পেয়ে যাবে, বুঝতে পেরেছো? তো অবশ্যই প্লিজ দুটো চ্যানেলকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের আগের ছিল আশার প্রদীপ, তোমরা জানো, অনেকে শুনেছো আশার প্রদীপ, ভেরি ফেমাস 4 বছর থেকে আর কি, ঠিক আছে, 4 বছর থেকে ফেমাস, না সরি 2020 থেকে, অবভিয়াসলি বলতে গেলে 4-5 বছর থেকে ফেমাস হয়ে আছে আশার প্রদীপ বলে সকল স্টুডেন্টের কাছে। তো তোমাদের কাছে একটা কনফিউজ দূর করে দিলাম, ঠিক আছে। চলো, তাহলে মূলত দেখো আমরা এই পর্যন্ত মুখ্য গুণ এবং বস্তুগত এবং মনোগত জানলাম। গুণগুলি শূন্যে ভাসমান অবস্থায় থাকতে পারে না। আচ্ছা চলো, এরপরে যে আসবো বিষয়টা, সেটা হচ্ছে দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাতে হাইলাইট করতে ভুলে গেছি, মিস হয়ে গেছে, ভেরি ইম্পর্টেন্ট। 3টা স্টার দিয়ে রাখো, 3টা স্টার দাও, এতটাই ইম্পর্টেন্ট এই লাইনটা। দ্রব্য হলো এমন কিছু যা আমি জানি না। কে বলেছেন? দার্শনিক লক বলেছেন, বুঝতে পেরেছো? দ্রব্য কি সে নিজেও জানে না, বুঝতে পেরেছো? সে নিজেও জানে না, শুধুমাত্র কাল্পনিকভাবে,
শুধুমাত্র কি বলেছে, অভিজ্ঞতার মাধ্যমে, যেটা আমরা অভিজ্ঞতা করতে পারছি বা অভিজ্ঞতার মাধ্যমে যে জ্ঞান উপার্জন হয়, সেই জ্ঞানের মাধ্যমে, সেই ধারণার মাধ্যমে কিন্তু তিনি আমাদেরকে এই লজিকগুলো বা যুক্তিগুলো পেশ করছেন, আমাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছেন বা আমাদেরকে শো করছেন। কিন্তু তিনি বলছেন দ্রব্যকে আমি নিজেই জানি না। বুঝতে পেরেছো? এরপরে বলছে কি, দ্রব্য 3 প্রকার। তাহলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, দার্শনিক লোকের মতে কিন্তু দ্রব্য 3 প্রকার। জড় দ্রব্য, একটা হচ্ছে কি জড় দ্রব্য, একটা হচ্ছে কি আত্মা বা মন, আর একটা হচ্ছে ঈশ্বর। বলো তো এই 3টা দ্রব্যের কথা কে বলেছেন? ইতিপূর্বে যদি ক্লাস করে থাকো তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবে এবং আনসার করতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলো এই 3টি দ্রব্যের কথা কে বলেছেন? এই যে জড় দ্রব্য হচ্ছে কি, তাহলে এক কথায় বলতে গেলে ও মাই গড, আবার তো বারবার সাইডে ক্লিক হয়ে যাচ্ছে, সরি। যেমন করে দেখো কি, এখানে তাহলে দ্রব্য লিখতে পারি, এটাকে ডায়াগ্রাম আকারে করতে সাজাতে পারি, তাই তো? ইয়েস, এখানে 2, এখানে 1, জড় দ্রব্য, আত্মা দ্রব্য, ঠিক আছে, আত্মা বা মন দ্রব্য, একটা হচ্ছে ঈশ্বর দ্রব্য। যেমন দেখো কি অচিন্তাশীল, এই জড় দ্রব্যের মধ্যে কি অচিন্তাশীল, শব্দগুলো লিখে নিবে। তোমাদের টাইপিং মানে বেশি টাইম ছিল না, তাই টাইপিং করা হয়নি আর কি। অচিন্তাশীল শব্দটা তাড়াতাড়ি লেখো। অচিন্তাশীল কার সঙ্গে যুক্ত? ঈশ্বরের সঙ্গে যুক্ত। এই জড় দ্রব্যের সঙ্গে যুক্ত। অচিন্তাশীল, যে চিন্তা করতে পারে না। যেমন করে কি আকার, কোনো কিছুর আকার, আয়তন, কোনো কিছুর আয়তন, গতি, ওরা কি চিন্তা করতে পারে? রূপ, রস, গন্ধ চিন্তা করতে পারে? নো, এটা হচ্ছে কি অচিন্তাশীল। ভালো করে লিখে নাও। এরপর চলে আসবো আত্মা বা মন কি হবে? চিন্তাশীল। তাহলে এখানে কি বললাম আমরা? অচিন্তাশীল, এখানে কি হবে? চিন্তাশীল। লিখে নাও ভালো করে, চিন্তাশীল। ঠিক আছে, চিন্তাশীল কি হবে? যেমন করে সুখ, দুঃখ, ইচ্ছা, প্রকৃতি, এগুলো চিন্তার মাধ্যমেই তো আসছে, তাই না? কান্না, ভয় কোথা থেকে আসছে? চিন্তা করছি, ও কান্না করছে, আচ্ছা কান্না করছে, আচ্ছা ব্যথা লাগছে, এই যে কথাগুলো, ঠিক আছে, চিন্তার মাধ্যমে কিন্তু আসে। এরপর চলে আসবো ঈশ্বর কি? নিত্যতা, যেটাকে আমরা পূর্ণতা, নিত্যতা মানে পরিপূর্ণ কে? একমাত্র ঈশ্বর, তাই না? অসীমতা, সর্বজ্ঞাত, শক্তিশালিতা প্রভৃতি গুণের আশ্রয় হচ্ছে ঈশ্বর। বুঝতে পারছো? এক কথায় বলতে গেলে পরিপূর্ণতা হচ্ছেন ঈশ্বর। এই কথাগুলো এখান থেকে দার্শনিক লোকের কমপ্লিট হলো। এই বলো তো কয়েকটা কোশ্চেন হলো। এই যে তোমাদের কনসেপ্টটা এবার ক্লিয়ার করলাম, তোমরা যে ক্লাসটা করলে, এইবার এই ক্লাসটা যদি বিভিন্ন রকমের ঘুরিয়ে পেঁচিয়ে যদি দেয় না, তাও তোমাদের প্রবলেম হবে না। ঘুরিয়ে পেঁচিয়ে যদি দেয়, আর অবশ্যই ঘুরিয়ে পেঁচিয়ে দেবে। কেমন করে জানো? এক্সাম্পল দেখো, তোমাদের ডায়াগ্রাম বেসিসে কোশ্চেন হবে এই মতন করে, ঠিক আছে? এই মতন দিল একটা, আর একটা গোলগাপ্পা এখানে, আর একটা গোলগাপ্পা এখানে, ঠিক আছে? ওকে, এইটা মিস হয়ে গেল, এই যে এটা গোলগাপ্পা হয়ে গেল, ঠিক আছে? আবার কি করবেন এখানে? এটা হলো ক, ঠিক আছে? আবার এটা খ, এই মতন করে তাড়াতাড়ি করছি। খ হয়ে গেল, এখানে গ, ঠিক আছে? এখানে ঘ, ঠিক আছে? এই যে দেখো, এইবার দেখো কেমন করে দিবে কোশ্চেন। ক, খ, গ, গ, ঘ হয়ে গেল, 4টা অপশন দিল। এবার কি বলবে? কোশ্চেন হবে এখানে। কোশ্চেন কি করবে? নিম্নলিখিত দার্শনিকদের মধ্যে বলে দিল গুণের আধার বা আশ্রয় হলো দ্রব্য, কথাটি কে বলেছেন? এই মতন করে। তো যখন তুমি একটা এমসিকিউ টাইপের কোশ্চেন করছো, তাহলে এগুলো দেওয়ার কী দরকার? এত স্টাইল 6 রকমের কোশ্চেন, আই থিঙ্ক 4 রকম না 6 রকমের কোশ্চেন হবে। একটা এমসিকিউ হবে অনলাইনের বলতে গেলে এক কথায়, 2টা হবে শূন্যস্থান পূরণ করো, 3টা হবে এইরকম, এই যে ডায়াগ্রামটা পেশ করলাম এইরকম। ডায়াগ্রাম তো বলে যায়, এটা তো ভ্যানচিত্র মাধ্যমে, এটাকে ভ্যানচিত্র বলে, যেটা আমরা ওল্ড সিলেবাসে দেখেছি। বুলিয়া বাসুলে ভ্যানচিত্র বলে একটা সিলেবাস চ্যাপ্টার ছিল, এটা ভ্যানচিত্র মাধ্যমে একটা দিবে, একটা দিবে ডায়াগ্রামের মাধ্যমে, আর একটা দিবে স্টেটমেন্টের মাধ্যমে।
স্টেটমেন্ট কোথায় ফলো হয় জানো? WBCS আর ইউপিএসসি পরীক্ষাতে ফলো হয় স্টেটমেন্ট। আজকে তোমাদের যেটা দেখতে পাচ্ছি স্টেটমেন্ট অনুযায়ী তোমাদের MCQ টাইপের কোশ্চেন হবে। ভাই যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে বিশ্বাস করো নট পসিবল যে তুমি ভালো একটা মার্কস নিয়ে আসতে পারবে তোমার এইচএসে। চাই তুমি বাংলারই কথা বলো না কেন, বাংলাতেও কিন্তু সেম টু সেম এইরকমভাবেই হবে। তোমাকে একটা 8 নম্বর যে তুমি পাবে আদরিনী গল্পটা এরকমই না, ওই ভালো করে খাটাবে তারপরে তোমাকে দিবে, ভালো করে খুঁটিয়ে পড়তে হবে সেই জন্য। যাই হোক না কেন, তাহলে এই মতন বলে দিল যে রূপ, এখানে বলে দিল ধরে রাখো রূপ রস গন্ধ, ঠিক আছে। এখানে দিয়ে দিল কি সুখ দুঃখ অনুভূতি ভয়। এখানে দিয়ে দিল ধরে রাখো দ্বৈতবাদী অদ্বৈতবাদী, মানে কোনো একটা অপশন যেগুলো রয়েছে আর কি, বলবে যে নিম্নলিখিত কোনটি অপশন বা কোনটি ব্যঞ্চিত্র সঠিক। অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে এখানে কি ছিল, এখানে রূপ রস গন্ধ ছিল না, তাই তো? সেই ক্ষেত্রে কিন্তু এটা কোথায় ডেডিকেট করে? দার্শনিক লককে ডেডিকেট করে, তাই না? এবার কিন্তু এই সুখ এটা কী ছিল, এখানটা ছিল যে রূপ রস সুখ দুঃখ, আর এখানে কিন্তু একটা অপশন অন্য কিছু বলেছিলাম। যাই হোক না কেন, তাহলে নিচেরগুলো সবগুলো ভুল হয়ে যাবে। এই মতন করে কোশ্চেন দেবে, বুঝতে পেরেছো? ভীষণ বলতে গেলে ডিফিকাল্ট একটা টাইপের মতন। পরবর্তী ক্লাসে কিন্তু অবশ্যই তোমাদের এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট হয়নি, মানে দ্রব্যটা এখনও শেষ হয়নি, বুঝতে পেরেছো? আমরা কিন্তু MCQ টাইপের কোশ্চেন তুমিও তৈরি করতে পারবে, তুমিও 10টা কোশ্চেন বানিয়ে নিয়ে আসতে পারবে, তুমিও বই দেখে 10টা কোশ্চেন বানিয়ে, হ্যাঁ বলো তো এটা কি, এটার উত্তর কি হবে? আচ্ছা আচ্ছা এটার উত্তর তো দার্শনিক লক বলেছেন, আদৌ তুমি কিছু বুঝলে না। এই রকম করে হয় না, কনসেপ্ট আগে ক্লিয়ার করে নাও, খাতায় লিখে নাও, ভালো করে নোট তৈরি করে নাও, বেস্ট টু বেস্ট তুমি পরীক্ষাতে আনসার দিতে পারবে, এটুকু আমার কনফিডেন্স, এটুকু আমার কথা তোমাদের প্রতি। ভালোভাবে থাকো, ভালো থাকো, ঠিক আছে? বিকাশ IQ বাংলা ইউটিউব চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী ক্লাসটা আমাদের আসবে, পরবর্তী ক্লাস কার উপর আসবে? পরবর্তী ক্লাস আসবে দার্শনিক বকলে এবং হিউম, একটা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, কারণ এটি ছোটো ছোটো আছে, এদের মতবাদগুলো একটু ছোটো ছোটো আছে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে নেও। থ্যাংক ইউ।